একজন সঙ্গীত শিল্পীর প্রতারণার কথা নিয়ে বেশ আলোচনা করছি আমরা। অনেকে জেনে গেছি, কিন্তু আমি একটু বলতে চাই, আমি যে প্রায় বলি যে একটু আমার ডায়েরিতে এটা একটু রেকর্ডেড থাকুক। যারা শোনেননি, যারা জানেননি তারা জানুন, এবং আমরা এটার মাধ্যমে একটা বিষয় সম্পর্কে ধারণা পাবো কিভাবে একটা মাফিয়া সরকার তার কতগুলো ফ্যাসিস্ট টুল ব্যবহার করেছে। আমি রিপিট করছি, এই সরকারকে, যে সরকারটার পতন হলো, পতন ঘটালাম আমরা, সেই সরকারটা ফ্যাসিস্ট সরকারও নয়। একটা ফ্যাসিস্ট সরকারেরও যে লিস্ট কতগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকে, লিস্ট কতগুলো আদর্শগত অবস্থান থাকে, সেগুলো কোনোটাই আওয়ামী লীগ সরকারের ছিল না। তারা একটা মাফিয়া সরকার, তারা কতগুলো তোষকল আদর্শ ব্যবহার করার বা দেখানোর চেষ্টা করেছে, এগুলো কতগুলো কৌশল ব্যবহার করেছে। এর মধ্যে এই শিল্পী যেটা করেছেন সেটা তাদের এই টুল ব্যবহারের একটা চমৎকার দৃষ্টান্ত। আমি জলের গানের রাহুল আনন্দের কথা বলছি। আমাদের মনে থাকার কথা যে তার বাড়ি ধানমন্ডি ৩২ নম্বরের কাছে, পাশেই একেবারে লাগোয়া। এই বাড়িটাতে মানুষজন গিয়ে, বেশ কিছু লোকজন গিয়ে তার প্রচুর বাদ্যযন্ত্র, হাজারের ওপরে, তিনি নিজে বাদ্যযন্ত্র বানান, সেগুলো ভাঙচুর করে, তাদেরকে এক কাপড়ে বের করে দেয়, তাকে, তার স্ত্রী সন্তানদেরকে, তারপর ওই বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এই রকম একটা ন্যারেটিভ আমাদের সামনে আসলো। আমরা অনেকে দুঃখ পেলাম, ভীষণ কষ্ট পেলাম। আমি অনেককে দেখেছি এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছে, কথা বলেছে। বিশেষ করে তার সেক্টরে যারা আছেন, তাকে যারা চেনেন, তারা এইটা নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। প্রথম আলোর মতো পত্রিকা এটা নিয়ে রিপোর্ট করেছে, এবং সেখানেও তারা ঠিক এই ন্যারেটিভটাই সামনে আনছেন বা এনেছেন, যে তাদের ওখানে ডেলিবারেটলি আগুন দেয়া হয়েছে। কেউ টুকটাক দু একটা প্রশ্ন করছিলেন, তারাই যদি টার্গেট হবেন তাহলে তারা অক্ষত কিভাবে বেরোলেন, কেন বেরোলেন? কারণ ওই সময় ঢাকা শহরে বা সারা দেশে কোথাও ল অ্যান্ড অর্ডার বলে কিছু ছিল না। তারা ফিজিক্যালি কেন অ্যাটাকড হননি, তাদেরকে কেন ছেড়ে দেয়া হলো, নানান আলাপ। এবং তার পরে এই হামলা কিনা এখন আসলে ভিন্ন বয়ান, এবং সঠিক বয়ানটা আমাদের সামনে চলে এসছে, আমি সেই প্রসঙ্গে আসব। তার উপরে হামলাটার একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলার ক্ষেত্রে আমরা একটা বক্তব্য বাংলাদেশের পক্ষ থেকে আমরা যারা খোঁজখবর রাখি, তারা খোঁজখবর নিয়ে আমরা দেখতে পেয়েছি, এটাই আমরা চেষ্টা করছি সামনে আনার। সেটা হলো, এই সম্প্রদায়ের বেশ কিছু মানুষ হামলার শিকার হয়েছেন, তাদের বাড়িঘর ভাঙচুরের শিকার হয়েছে, তাদের প্রতিষ্ঠান ভাঙচুরের শিকার হয়েছে। কিন্তু এটা এই কারণে নয় যে তারা ওই সম্প্রদায়ের মানুষ, এটা এই কারণে রাদার যে তারা আওয়ামী লীগ করতেন। এখন যেভাবে একজন মুসলিম আওয়ামী লীগ আরও আক্রমণের শিকার হয়েছেন, ঠিক সেইভাবে হয়েছেন। এই দেশে বসবাস করে আমরা জানি, দ্য ডেন্সিটি অফ আওয়ামী লিডার্স ইন হিন্দু কমিউনিটি ইজ মাচ হায়ার দ্যান দ্যাট অফ দ্য মুসলিম কমিউনিটি, তাই না? আমরা এই দেশে থাকি, আমরা বুঝি, এগুলো নিয়ে লুকাছাপা করার দরকার নেই। কিন্তু যখন এখানে হলো, এবং আর দু একটা ঘটনা ঘটেছে, সেটা হলো কোনো ক্ষেত্রে লুটপাটের জন্য এই কাজটা করা হয়েছে, দুই পক্ষেই হয়েছে। কিন্তু যখন জনাব রাহুল আনন্দের ওপরে, বাড়ির ওপরে হামলা হলো, ওখানে কোনো লুটপাটের খবরাখবর নেই, তাদেরকে ফিজিক্যালি অ্যাটাক না করে তার বাড়ির ওপরে হামলা হলো, এবং তার কোনো ভিজিবল আওয়ামী লীগ পরিচয় দেখা যায়নি, তাহলে এই বয়ান তৈরি করা গিয়েছিল, এবং বয়ান তৈরি করার জন্য মুখিয়ে যারা ছিল, বিশেষত ভারত, তারা এটা বয়ানটা তৈরি করে ফেললো যে এটা একটা পিওরলি সাম্প্রদায়িক হামলা, একদম পিওরলি সাম্প্রদায়িক হামলা। এইভাবে এই বয়ানটা তৈরি করা হলো, এবং আমরা দেখেছি যে ভারতে তারা বসেছিল এটাকে এভাবেই প্রেজেন্ট করা। এটা না, মানে এই আমাদের ঘটনাগুলোকে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলাকে এভাবেই তারা ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন। যা ঘটনা ঘটলো, এবং বিশেষ করে জনাব রাহুল আনন্দের মতো একজন বেশ পরিচিত, আমরা ধারণা করি তিনি ভারতেও বিখ্যাত, বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রচুর কথাবার্তা হলো। এবং আমি দু একজনের সাথে কথা বললাম, যাদের সাথে, যারা ইন্ডিয়ান মিডিয়ায় যখন ইন্টারভিউ দিতে গেছেন, তাদেরকেই স্পেসিফিকলি রাহুল আনন্দের ঘটনা বের করে জিজ্ঞেস করা হয়েছিল। এই যে বাংলাদেশে তো কমিউনাল আক্রমণ হয়েছে, সাম্প্রদায়িক হামলা হয়েছে, অন্তত এরকম একটা ঘটনা আমরা দেখতে পেয়েছি। এবং আমাদের মনে আছে হয়তো, এই ভদ্রলোকের বাড়িতে ফ্রান্সের প্রেসিডেন্ট গিয়েছিলেন, ইমানুয়েল ম্যাক্রো, বেড়াতে গিয়েছিলেন, গান শুনেছেন। সো নানা দিকে তার পরিচিতি আছে, ট্র্যাকশন আছে, এবং এই একটা ঘটনাকে বিশালভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল।
সত্যি সত্যি যদি এটা হতো, এটা খুবই মর্মান্তিক একটা ব্যাপার হতো, কোনো সন্দেহ নেই। কিন্তু এরপর আমরা জানতে পারলাম তার একজন পারিবারিক বন্ধু একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, পরবর্তীতে জলের গান সেই স্ট্যাটাসটাকে শেয়ার করেছে। ঘটনা হচ্ছে একেবারেই ভিন্ন। আগুন আসলে তার ঠিক লাগোয়া অপর পাশের একটা বাড়িতে দেওয়া হয়েছিল, যেটা 32 নম্বরের একটা এক্সটেনশন ছিল একটা ওই কমপ্লেক্সেরই, সেখান থেকে আগুন এখানে ছড়িয়েছে এবং তাতে জনাব রাহুল আনন্দ তার পরিবারকে নিয়ে বেরিয়ে এসছেন জীবন বাঁচানোর জন্য। তাতে তার অনেক কিছু, বিশেষ করে তার শখের বাদ্যযন্ত্র, আমরা দেখি এই ভদ্রলোক যখন পারফর্ম করেন নানান রকম নতুন নতুন বাদ্যযন্ত্র বাজান, বিভিন্ন নাম তিনি দিয়েছেন, ক্ষতি হয়ে গেল, তার এগুলো শেষ হয়ে গেল। এটা মর্মান্তিক, এটা কনসিডারেশন, এটা অ্যাক্সিডেন্টালি হলো একটা শিল্পী তার সারা জীবন ধরে যেসব যন্ত্র বানিয়েছেন সেগুলো পড়ে গেছে, এটা একটা মর্মান্তিক বিষয় ছিল। কিন্তু সমস্যাটা ভিন্ন এবং ভয়াবহ। জনাব আনন্দর ডেলিবারেটলি প্রথম আলোতে যখন রিপোর্ট ছিল, তিনি আবার একটু মহৎ সাজার চেষ্টা করলেন যে তার এই ঘটনার জন্য যদি সারা দেশে শান্তি আসে তিনি খুশি হবেন ইত্যাদি ইত্যাদি। তিনি একবারও বলেননি তাদের যেই ন্যারেটিভটা সামনে আসছে, জলের গানই এই কথাগুলো বলেছে তাদের ফেসবুক স্ট্যাটাসে, আগে নিশ্চিতভাবে তার কাছ থেকে জেনে এটা করা হয়েছিল, সেগুলো একেবারেই সঠিক নয়, একেবারেই মিথ্যে কথা। তার মানে হচ্ছে এই যে প্রোপাগ্যান্ডা হয়েছে, এই প্রোপাগ্যান্ডার সাথে জনাব রাহুল আনন্দ জড়িত ছিলেন। আমরা প্রায় ডিসইনফরমেশনের কথা বলি, এটা একটা মারাত্মক ডিসইনফরমেশন যেটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি তৈরি করেছে, ক্ষতি হয়েছে আমাদের, আরও ক্ষতি হওয়ার আগেই ঘটনাটা মোটামুটি যেহেতু জানা গেল এবং তার যে স্ট্যাটাস, যিনি এই ব্যাপারটা ক্ল্যারিফাই করেছেন, সেটা এখন জলের গান অফিসিয়ালি স্টেটমেন্টে শেয়ার করেছে এবং প্রথম আলোও দেখলাম সেটা নিয়ে নিউজ করেছে যে তার বাড়ির আগুনের সাথে ধর্ম বা অন্য কোনো কিছুর কোনো রকম সম্পর্ক নেই। ওই যে বলছিলাম ফ্যাসিবাদী কতগুলো টুল, কিছু মানুষ আছে যাদেরকে আওয়ামী লীগ তার বয়ান তৈরি করার জন্য ব্যবহার করে। এই ভদ্রলোক তো তা ছিলেন না, সেটা আওয়ামী লীগ হতে পারে অথবা ভারতীয় বয়ানকে অ্যাস্টাবলিশ করার জন্যই পরিকল্পিতভাবে এই ডিসইনফরমেশনটা ছড়ানো হয়েছে। জনাব রাহুল আনন্দ সেই কাজটা করেছেন, অনেকেই খুব আহত হয়েছেন, আহত হওয়ার কথাও, যারা তাকে ব্যক্তিগতভাবে ছিলেন অনেকে খুবই সারপ্রাইজ প্রকাশ করেছেন। কিন্তু এই ঘটনার পর আসলে আমাদের এটা শেখার আছে, এটা শিখতে হবে, আজকে এই ঘটনা ঘটলো, ভবিষ্যতেও এই ধরনের ঘটনা আরও ঘটবে না আমরা বলতে পারি না। কারণ আওয়ামী লীগ তার কোনো না কোনো ফর্মে হয় বেনিফিশিয়ারি, অথবা কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগের সাথে আমরা আসলে ভারতকে ট্যাগ করব। কারণ ওই দেশটা আওয়ামী লীগ ছাড়াও তার নিজস্ব কিছু লোকজন তৈরি করেছে যারা তার হয়ে তার প্রয়োজনে কাজ করবে। আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী সময়টা এখনও খুব স্টেবল না। রাহুল আনন্দের ঘটনা নিয়ে আমাদের এই মুহূর্তের বার্তাকে, এই মুহূর্তের শিক্ষাকে, এই মুহূর্তের বার্তা এবং শিক্ষা হচ্ছে আমাদের ভবিষ্যতে এই ধরনের কিছু মানুষজন আবার বেরোতে পারেন, আবার কোনো ঘটনাকে এমনভাবে পোর্ট্রে করার চেষ্টা করতে পারেন, ডিসইনফরমেশন এমনভাবে ছড়াতে পারেন যেটা আসলে আমাদের দেশের, আমাদের বর্তমান সরকারের বা ভবিষ্যৎ কোনো সরকারের সুনামের জন্য ক্ষতিকর হবে। আমাদের মনে রাখা দরকার হবে, আওয়ামী লীগ তো বটেই, ভারতের মতো একটা রিজিওনাল পরাশক্তি যে মনে করেছিল বাংলাদেশকে চিরকাল তারা স্লেভের মতো এই দেশের মানুষজনকে চালাবে, দু একটা আওয়ামী সরকারকে স্লেভের মতো করে পেয়ে তার ইগো তো হার্ট হয়েছে। এবং আমরা ভারত লার্নিং নিচ্ছে সেই ধরনের কোনো রকম কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমি এগুলো নিয়ে ডিটেইল কথা বলবো ধাপে ধাপে। তো তারা আসলে এই ধরনের আরও কোনো চেষ্টা করবে না, হতেই পারে না। আমাদের এই ঘটনা এক তো আমাদের দেশে এই জিনিসটাকে প্রকাশ করলো কিভাবে এই সিস্টেমগুলো কাজ করে, আর আমাদের নিকট ভবিষ্যতে বা দূর ভবিষ্যতেও আমাদের সতর্ক থাকার জন্য একটা গুরুত্বপূর্ণ ইশারা বলে আমরা এই ঘটনাটাকে দেখতে পারি।